সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। নির্মম প্রতিশোধ আর ধ্বংসাত্মক যুদ্ধের এক নতুন অধ্যায় শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে। শনিবার ভোররাতে ইরান শুরু করে ইসরায়েলের বিরুদ্ধে এক বিস্ময়কর এবং নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা, যার মাধ্যমে 6টি বিশাল আকারের মিসাইল ঢেউ ছুড়ে দেওয়া হয় দখলদার রাষ্ট্রটির ওপর। অপারেশন ট্রু প্রমিস 3 নামে শুরু হওয়া এই পাল্টা হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হয় ইসরায়েলের রাজধানী তেল আবিব, এর দক্ষিণাংশ হাইফা, আল কুদস, বীর আল সাবি, তাবারিয়া হ্রদ ও সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা আল নাকাব মরুভূমি, যেখানে অবস্থিত রয়েছে দিমোনা পারমাণবিক স্থাপনা। ইসরায়েলি চ্যানেল 14 নিশ্চিত করে যে তেল আবিবের দক্ষিণে একটি কৌশলগত স্থানে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, আর তার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি সামরিক বাহিনী হাকিরিয়া এলাকার ক্ষয়ক্ষতির লোকাতে জনগণকে জানিয়ে দেয় যেন কেউ ভিডিও বা তথ্য শেয়ার না করে। কিন্তু 1:07 যখন প্রথম সতর্কতা সাইরেন বেজে ওঠে, তখনই জনগণ বোমা শেল্টারের দিকে ছুটে যেতে বাধ্য হয় এবং এর কিছুক্ষণের মধ্যেই তেল আবিবে ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতের ফুটেজ ছড়িয়ে পড়ে। এরপর আল নাকাব মরুভূমিতেও ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়, যেখানে ইসরায়েলের সামরিক ঘাঁটি ও পারমাণবিক কেন্দ্র অবস্থিত। ইসরায়েলি চ্যানেল 13 জানায় এই আক্রমণে 5 জন ইসরায়েলি আহত হয়েছে এবং আগের রাতে আরও একজন নিহত হয় ও 63 জন আহত হয়। অন্যদিকে আমির মুসাভি, ইরানের আন্তর্জাতিক কৌশলগত গবেষণা কেন্দ্রের পরিচালক আল মায়াদিনকে জানান, ইরানি একটি ক্ষেপণাস্ত্র সরাসরি তেল আবিবের পারমাণবিক গবেষণা কেন্দ্রে আঘাত হানে এবং বৃহত্তর তেল আবিবের একটি 50 তলা ভবনেও ক্ষেপণাস্ত্র লাগে। ফলে গুজদান এলাকায় একাধিক স্থানে দমকল বাহিনী ছুটে যায়। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপত্র স্বীকার করেন তাদের ডিফেন্স সিস্টেম শতভাগ সুরক্ষিত নয় এবং জনগণকে নতুন ক্ষেপণাস্ত্রের ঢেউয়ের বিরুদ্ধে সতর্ক থাকতে বলেন। ভোর 4:39 দ্বিতীয় দফার ভয়ঙ্কর আক্রমণ শুরু হয়, যেখানে লক্ষ্যবস্তু ছিল তাবারিয়া হ্রদ, দক্ষিণ গোলান এবং নিম্ন আল জালিল। 5:10 এবং 5:15 তৃতীয় ও চতুর্থ ঢেবের সময় গোটা দখলকৃত ফিলিস্তিন জুড়ে সাইরেন বেজে ওঠে। এরপর 5:23 পঞ্চম ঢেউ আছড়ে পড়ে জর্দান উপত্যকা ও পশ্চিম তীরে। সর্বশেষ ষষ্ঠ ঢেউ আসে রিসেন লেজিয়ান শহরে, যেখানে বিস্ফোরণের সময় কোনো সতর্কতা সাইরেন বাজেনি। ফলে ভবন ধসে পড়ে এবং 3 জন নিহত ও কমপক্ষে 20 জন গুরুতর আহত হয়। তেল আবিবের আসাফ হারফে হাসপাতাল ঘোষণা করে মাস ক্যাজুয়ালিটি ইভেন্ট, অর্থাৎ গণ আহত পরিস্থিতি। অন্যদিকে ইরানের গোয়েন্দা বাহিনী রাজধানী তেহরানে আভ্যন্তরীণ হামলার উদ্দেশ্যে আসা ড্রোন বোঝাই ট্রাক আটক করে। আল মায়াদিন জানায়, এই ড্রোনগুলো ইসরায়েলি ষড়যন্ত্রের অংশ এবং ভিতর থেকে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আনা হচ্ছিল। একই সঙ্গে ইয়েমেন থেকেও ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি i24 নিউজ জানায় যে এই হামলার পর গোটা ইসরায়েলে একযোগে সাইরেন বেজে ওঠে। বিশেষ করে ইলাত শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও কোনো সাইরেন বাজেনি। এদিকে শুক্রবার সন্ধ্যায় ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে পশ্চিম তীর ও আল কুদসেও সাইরেন বেজে ওঠে। ইয়েমেনি সামরিক বাহিনী ঘোষণা দেয়, যতক্ষণ গাজার ওপর ইসরায়েলি আগ্রাসন চলবে ততক্ষণ তাদের সামরিক অভিযানও চলবে। আর এইসব পাল্টা আক্রমণের প্রেক্ষাপটে রাতভর ইসরায়েল চালিয়ে যেতে থাকে তেহরানের ওপর বিমান হামলা। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের আশেপাশে ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোকে আটকাতে সক্রিয় হয় ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। রাত 3টের দিকে মেহরাবাদ বিমানবন্দর লক্ষ্য করে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েল, যেখানে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। ইরানি সংবাদ সংস্থা ISNA প্রকাশ করে ভিডিও ফুটেজ এবং মেহের নিউজ জানায়, বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে বিমানবন্দর এলাকায়। পাশাপাশি বুশেহর শহরের আকাশে এক ইসরায়েলি ড্রোন গুলি করে নামানো হয় এবং লাভিজান অঞ্চল সহ তেহরানের পূর্বাঞ্চলে একাধিক ইসরায়েলি লক্ষ্যবস্তু ভূপাতিত করা হয়। রাতভর সক্রিয় ছিল ইরানি বিমান প্রতিরক্ষা। দেশজুড়ে ছোড়া ইসরায়েলি মিসাইলগুলো বাধাগ্রস্ত হয়। গোটাই পরিস্থিতি যেন এক ভয়াবহ বার্তা বহন করছে। বিশ্বের সামনে নগ্নভাবে উন্মোচিত হয়েছে ইসরায়েলের দুর্বলতা। যাদের দাবি ছিল অজেয় প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের ঘুম ভাঙিয়ে দিয়েছে ইরানের আগুন ঝরানো প্রতিশোধ। এই আঘাতে বোঝা গেল দখলদাররা নিরাপদ নয়, না গাজায়, না পশ্চিম তীরে, না তেল আবিবে, বরং প্রতিটি আঘাত ফিরছে দ্বিগুণ জবাবে। এই সংঘর্ষ কেবল শুরু, কারণ আঘাতের ইতিহাস ভুলে না ইরান, আর গাজার রক্তের প্রতিশোধ নিতে জানে ইয়েমেন। আর মধ্যপ্রাচ্যের আকাশ এখন মিসাইলের দাবানলে দগ্ধ। শান্তি ও ন্যায় বিচার না ফেরা পর্যন্ত এই আগুন আর থামবে না। প্রতিরোধী এখন একমাত্র ভাষা, আর সেই ভাষায় কথা বলছে ইরান।